নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি। 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। এবং রাজধানী সহ সারা দেশে তীব্র শীতে কাঁপছে মানুষ। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য সহনীয় চাপ প্রয়োগ করা হচ্ছে নতুন বছর অর্থাৎ 2025 সাল বিএনপির প্রধান লক্ষ্য। পাশাপাশি দল ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফা ব্র্যান্ডিংয়ের মনোযোগ দেবে দলটি। বিএনপি নেতারা বলছেন 2025 সাল বিএনপির বেশি কিছু করার নেই, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ রাখা। এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপি, আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে। তবে সেক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না দলটি, অর্থাৎ বক্তব্য, বিবৃতি এবং মাঠ পর্যায়ে সভা সমাবেশ করে বারবার 2025 সালের মধ্যে নির্বাচন দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি নিয়ে 6 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে তারা। শনিবার বাংলা মোটর এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানানোর বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে আমরা তাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত। হাসনাত আবদুল্লাহ বলেন, গত 31 ডিসেম্বর শহীদ মিনারের মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে, এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষারও প্রতিফলন ঘটবে। বহুল প্রতিকূলতার মধ্যেও গত সপ্তাহের খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। 21 খাতের কোম্পানির মধ্যে দাম বেড়েছে 16 ক্যাটাগরির প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম। আরও জানাচ্ছেন নিজামুদ্দিন। বহু প্রতিকূলতার মধ্যেও গত সপ্তাহে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। 21 খাতের কোম্পানির মধ্যে দাম বেড়েছে 16 ক্যাটাগরির কোম্পানির শেয়ারের দাম। যদিও সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় আধিপত্য দেখা গেছে জেড ক্যাটাগরির কোম্পানির। এ সময় দৈনিক লেনদেন আটকে ছিল 300 কোটি টাকার ঘরে। 374 কোটি 37 লাখ টাকা দৈনিক লেনদেনে প্রথম কার্যদিবস পার করার পর 313 কোটি 66 লাখ টাকার গত সপ্তাহে লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। মন্দের ভালো আগের সপ্তাহের মতো একদিনও লেনদেন নামেনি 200 কোটি টাকার ঘরে। শেষ দিনে 18.5% বেশি প্রধান সূচক কমলেও পুরো সপ্তাহের যোগফলে ডিএসইএক্সে যোগ হয়েছে 15.17 পয়েন্ট। সপ্তাহ ব্যবধানের ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন খানিকটা বাড়লেও আধিপত্য দেখিয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি। দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে প্রথম 3টি প্রতিষ্ঠানই জেড ক্যাটাগরির, আর পরের 2টি প্রতিষ্ঠান বি ক্যাটাগরির। দর বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানি তালিকায় এ ক্যাটাগরির কোনো কোম্পানি জায়গা না পেলেও দাম কমতি তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 3টি। খাত ভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে গত সপ্তাহে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের টেনেছে ব্যাংক খাতের 36 প্রতিষ্ঠান। আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন 78% বেশি বেড়ে ঠেকেছে প্রায় 65 কোটি টাকায়। জ্বালানি খাতের 23 প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন প্রায় 21% বেড়ে 16 কোটি 79 লাখ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে তালিকাভুক্ত 6 ট্যানারির দৈনিক গড় লেনদেন। সপ্তাহ ব্যবধানে 135% বেশি বেড়েছে ঠেকেছে 4 কোটি 71 লাখ টাকায়। জ্বালানি খাতের 23 প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন প্রায় 21% বেড়ে 16 কোটি 79 লাখ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে তালিকাভুক্ত 6 ট্যানারির দৈনিক গড় লেনদেন। সপ্তাহ ব্যবধানে 135% বেশি বেড়েছে ঠেকেছে 4 কোটি 71 লাখ টাকায়। সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে সিমেন্ট, প্রকৌশল, পাট, ফার্মা, কেমিক্যাল সহ 5 ক্যাটাগরির প্রতিষ্ঠান। নিউজ ডেস্ক, ভোরের পাতা। রাজধানী সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। পৌষ মাসের কনকনে ঠান্ডা বাতাসে নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র শীতে রাজধানীর ছিন্নমূল মানুষের দিনরাত কাটে
অসহনীয় দুর্ভোগে। বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যার ধাক্কা লেগেছে রাজধানীর ঢাকায়ও। আর এই ধাক্কাটা যেন নগরীর ছিন্নমূল মানুষের কাছে আরো কয়েক গুণ বেশি হয়ে ধরা দিয়েছে। ঢাকা শহরের কিছু লোক রাস্তায় থাকে, শীত বেড়ে গেলে তা প্রতিরোধ করে থাকার তেমন প্রস্তুতিও নেই তাদের শীতের পিঠেপুলি খাওয়ার আনন্দ তো নেই, তাদের কাছে আছে বিষাদের শীত। শীতবস্ত্র না থাকায় বিকল্প উপায়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় অনেককেই। শীতের এমন চিত্র দেখা যায় রাস্তায় বাস করা ছিন্নমূল মানুষের মাঝে। খোলা আকাশের নিচে শীতের সঙ্গে লড়াই করে বাস করছেন জরিনা বেগম। রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও রোডে ফুটপাতে ভ্যান গাড়ির উপর জড়সড় হয়ে হালকা পাতলা চাদর মুড়ি দিয়ে বসে আছেন তিনি। ঠান্ডায় কতটা কষ্ট হচ্ছে তা জানিয়ে তিনি বলেন, এই শীতের মধ্যে অনেক কষ্ট করছে, কোনো কিছুই পাই না। অনেক জায়গায় কম্বল দেয়, কিন্তু আমরা কিছুই পাই না। শীতের কোনো কাপড় চোপড় নেই বলেও আক্ষেপ প্রকাশ করেন জরিনা বেগম। রাস্তার পাশে থাই, শীতে তো কষ্টই হইতেছে। এখানেই থাই আমি। হ্যাঁ, আমার স্বামীও মরে গেছে, কামাই সুত এরম নাই, নিজেও অসুস্থ হয়ে পড়লাম। আজ 4 বছর ধরে। তাহলে কেমন আমি সুখের রাস্তা চলে দেখি, কেমনে দেখি? তা তো আমার কষ্টই হইব, আমার তার সুখ হইব না। কিছুই পাই না এবার এককালে একটা টাকার জিনিসও হারাম পাই নাই। রাস্তার অপর পাশের ফুটপাতে হাড় হিম করা ঠান্ডায় ব্যস্ত কয়েকজন ইট ভাঙার শ্রমিকেরা। কংক্রিটের এই নগরীতে ফুটপাতের পাশের বস্তিতেই তাদের বসতি। কনকনে শীত উপেক্ষা করেই খেটে যাচ্ছেন তারা। পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে খেটে খাওয়া এই মানুষগুলো। তাদের কয়েকজনের সাথে কথা বললে তারা বলে, শীত লাগলে কি আর করব, পেট তো বাঁচাতেই হইব। পেটে তো আর শীত মানবো না, এই কারণে কর্ম কইরা খাই। ঘরে থাকলে তো আর বাজার সদাই পাবো কই, কাম কইরা খাইলে তো 2 টাকা আইবো, চলতে পারবো। করতে করতেছি, ফুলা নাই, মাইয়া নাই, জামাই নাই, আমার বাদ দিব কে? আমার আছে বুড়া মা, বুড়া মারে পালবো কে আর আমার পালবো কে? এই কারণে ইট বাগ দিয়ে টেহা রোজগার করি। ঘর ভাড়া দিতে হইব 2500, কারেন্ট পানির বিল দিতে হইব 500। এই 3000 টাকা কে দিব? আমার পেটে পাচাইব কে? আমার মায়েরা পালবো কে? এর লাগে শীতে কাম করা লাগে। শীতের দুর্ভোগ নিয়ে বেশ কয়েকজন রিক্সা চালকের সাথেও কথা হয়। শীত নিয়ে প্রশ্ন করলে জানায়, পেটে খাবার জোটে না, বাড়তি গরম কাপড় কেনার সামর্থ্য নেই। শীতের প্রভাবে আগের মতো আয় উপার্জন নেই তাদের। এভাবেই দিন চলে যাচ্ছে আগুন আর ছেঁড়া কম্বলের বদৌলতে। যত শীতই থাকুক আর বৃষ্টি থাকুক, আমরা তো দিন মজুরি, ফ্যামিলিগত মানুষ। মনে করেন আমরা একটা দিন বয়ে থাকলে আমাকে ঘর ভাড়া জমে জায়গা, তারপর খাওয়ান তো মনে করেন দিন মজুরি মানেই কি, আমরা রোজ কাজ করে বাসায় যাই, তারপরে বাজার সদাই করি, তারপরে খাওয়া দাওয়া করি। খালি কনকনে শীত না মামা, বৃষ্টির মৌসুমে দেখি বৃষ্টির মধ্যে কিভাবে ভিজা গাড়ি চালাই। নিজে যে মনে করেন 500 বা 700 টাকাতে একটা সোয়েটার কিনবো, আগে চিন্তা করে ফ্যামিলি, তা করে আগে কিভাবে বাঁচাবো। আমি হলো পরে ফ্যামিলি বাঁচলে আমরা মনে করেন শান্তি। আমরা যত কষ্টই করি, ঠান্ডা লাগে, অতিরিক্ত ঠান্ডা বেশি এবার, এই কারণে শীতের মধ্যে মাথা মুথা হেঁচা এলাইছি। কাস্টমাররা উঠতে চায় না ঠান্ডার মধ্যে, অটোর মধ্যে ফেডের লেবার এসি, পেট চালাইতে হবে, জীবন বাঁচাইতে হবে। তো গেলে গাড়ি জমা হয় না, গাড়ি জমা দিতে গেলে ভাত খানার টিয়া হয় না। এই কষ্ট তো বাপ মা, নিজের জন্য, সবার জন্য। আজকে কম হয়েছে, অন্যদিন 500-600 টাকা থাকে। কারণ কি? কারণ শীতে কুয়াশা, অনেক বৃষ্টি, মানুষ বাড়িতে পারতেছে না। শীতের মধ্যে আসলে আপনি আবার বাতাসের মধ্যে রিক্সা চালান, আবার গরম কাপড় নাই কেন? উপায় নাই তো, রিস্কাওয়ালার তো গরম কাপড় থাকা সম্ভব না। কষ্ট কার জন্য? কষ্ট বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে বাড়িতে, দেশে, সবাই ভালো রাখতে হবে। কারণ পুরুষ মানুষ হয়ে জন্ম হয়েছে, রিক্সা চালায় হোক আর চুরি করে হোক, ডাকাতি করে হোক, কর্ম করতে হবে। জীবনের দুটো তীর, এক তীরে কেউ সার্থকতায় হাসে, আবার অন্য তীরে কেউ হতাশায় পর্যদস্ততা। তবে খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষের গল্প এখানেই অনেকটা ভিন্নতর। তীব্র শীত আর কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে প্রতিনিয়ত নামতে হয় জীবন যুদ্ধে। তাদের এই দুর্ভোগ নিরসনে সমাজের উচ্চবিত্তদের পাশে থাকার আহ্বান সকলের। অভিয়ারিফ, ভোরের পাতা, ঢাকা। শুধু লোক শোনানোর বুনি নয়, চলতি বছরের গত জুলাই আগস্টের দেশের ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের নিহত ও আহত পরিবারদের পাশে দাঁড়ানোর সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা দৃশ্যত কার্যকর দেখতে চান গণঅভ্যুত্থানের নিহতদের স্বজনরা বলছেন, টাকা দিয়ে মানুষের জীবনের মূল্যায়ন করা যাবে না, তবে সহযোগিতা আর সঠিক বিচার পেলে কিছুটা হলেও তৃপ্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তারা। নারায়ণগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মোকাররম মামুন।
নিজেদের সুবিধামতো সংবিধান কাটাছেঁড়া মেগা প্রকল্পের নামে ব্যাংক থেকে অর্থ লোপাট, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম প্রতিবাদ করলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয় তুলে নিয়ে খুন, গুমের মতো ঘটনা যখন নিত্যদিনের সঙ্গী, তখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দিনের পর দিন সাধারণ মানুষের অদম্য চেষ্টা। সরকার প্রধানের একটি বেফাঁস মন্তব্য। ফুঁসে উঠে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তালমাটাল দেশ, ছাত্রদের সাথে রাজপথে মানুষ। একের পর এক হত্যার ঘটনা আরও বিদ্রোহী আর প্রতিবাদী করে তোলে মানুষকে। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে শেখের বেটির পলায়ন, যেন জন্ম নেয় নতুন এক বাংলাদেশের। শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানে নিহতদের সম্মানার্থে সরকার ঘোষণা দেন সঠিক তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি চাকরি দেওয়ার। গত 21 ডিসেম্বর গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ কমিটির করা গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রথম ধাপের পৃথক খসড়া তালিকা প্রকাশ করে সেলের ওয়েবসাইটে, যেখানে গণ অভ্যুত্থানে মোট 858 জন শহীদের মধ্যে নারায়ণগঞ্জে 30 জন এবং আহতদের মধ্যে 11,551 জনের মধ্যে 385 জন আহতের নাম তালিকায় উল্লেখ করা হয়। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের নিহতদের মধ্যে অন্যতম সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের সালে আহমেদের ছেলে ইমরান। অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনে। যাত্রাবাড়িতে 5 আগস্ট গুলিতে নিহত হয় মেঘনা শিল্পনগর উচ্চ বিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইমরান। তার বাবার প্রত্যাশা সরকার পূরণ করবে সরকারের দেয়া ওয়াদা। সরকারে বলছিল যে 30 লক্ষ টাকা করে শহীদে প্রতি শহীদে দিব, এর বিনিময়ে তো আর মানে জীবন হয় না। তো সরকার আশ্বাস দিয়েছে যদি আমাদেরকে এটা দেয় তো আমাদের একটু সহযোগিতা হবে। এবং আমার একজন ছেলে আছে ছোট, এর যদি সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার আবুল হাসান স্বজনও গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 6 আগস্ট। সাথে ছিলেন বড় ভাই আবুল বাশার অনেক সহ 11 জন। তো গত 5 আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাই এবং আমরা সবাই একত্রিতভাবে আন্দোলনে অংশগ্রহণ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। তো গত 5 আগস্ট লাস্ট মুহূর্তে বেলা 2টার দিকে আমার ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে আমরা চাষারা চত্বর থেকে আপনার এই খানপুর রোডে একটা মিছিল গেছিলাম। এরপর আমরা 10 জন 11 জন ছিলাম একত্রিতভাবে। তো আমরা 10 জন আবার ব্যাক করে আইসা পড়ি মিশনপাড়ার মোড় থেকে। তো ওইখান থেকে আমার ভাইয়ের আমি খেয়াল করি নাই। তো ওইখান থেকে আমার ভাই পরে আসার সময় আপনার ল্যাবেট হসপিটালের গলি থেকে আমার ভাইকে আর কি ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে। ছেলের কথা মনে হলে এখনো ঢুকরে কেঁদে ওঠেন আবুল হাসান স্বজনের বাবা জাকির হোসেন। ছেলে হত্যার বিচারের দায়িত্ব ছেড়ে দেন সরকারের উপরই। আমার ছেলেকে আমার ছেলে যা গুলি করছে ফাঁসি দেওয়া হয়, শেখ হাসিনা, ওয়াইদুল কাদের, স্বামী অনুষ্ঠান আরো আছে যারা হারা ফাঁসি চাই। আমার ছেলের নামে তোমার একটা সিজম্ব তৈরি করা হয়। আমার ছেলের যতদিন বাসে আমার ছেলে সবাই স্মরণ করে। মোকাররম মামুন, নারায়ণগঞ্জ। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফর করবেন। 4 থেকে 9 জানুয়ারির মধ্যে তিনি সেখানে যাবেন। এই সময়ের মধ্যে জাপান ও ফ্রান্সেও যাবেন ব্লিংকেন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট সুইং উইলকে গ্রেফতারের সম্ভাবনার মধ্যেই তিনি দেশটিতে যাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন এবং আলোচনা করবেন। তিনি একটি মুক্ত, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিকের পাশাপাশি জাপানের সাথে ত্রিপাক্ষিক প্রচেষ্টাকে জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ফ্রান্সের ব্লিংকেনের আলোচনার বিষয়বস্তু হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের চ্যালেঞ্জ। সেসব নিয়ে ফ্রান্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার চলমান প্রচেষ্টা বিষয়টিও আলোচনায় থাকবে। এবার বিনোদনের সংবাদ। প্রাণের কর্মস্থল বিএফডিসির পর চ্যানেল আইয়ের শেষ শ্রদ্ধার পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় গেলেন অঞ্জনা রহমান। শনিবার বিকেলে 3টার পর তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা সুব্রত, জয় চৌধুরী, কমল পটেকর, সনি রহমান, পরিচালক আতিকুর রহমান চুন্নু, কাজী মাহবুব, মালিক আফসারি, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।
গত কয়েকদিন ধরে রাজধানীর ফিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে 24 ডিসেম্বর এই অভিনেত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। এবার খেলাধুলা সংবাদ। জাতীয় দলে আর ফিরছেন না তামিম। 2023 বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওই ওয়ানডে তামিম ইকবালের শেষ হয়ে রইল। এরপর থেকে নানান কারণে জাতীয় দলের বাইরে আছেন তিনি, আর ফেরার সম্ভাবনাও নেই। বিষয়টা তামিম নিজে জানিয়ে দিয়েছেন, যা প্রকাশ পেয়েছে আজ। তামিম অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তার এই অবসরের খবর ফাঁস হয়েছে শহীদ আফ্রিদির এক ব্লগে, যেখানে মোহাম্মদ নবীর আমন্ত্রণে তাদের হোটেলে গিয়েছিলেন আফ্রিদি। সেই ব্লগের এক পর্যায়ে নবীর কাছে অবসর পরিকল্পনা জিজ্ঞেস করেন তিনি। আফ্রিদির ওই প্রশ্নের জবাবে নবী ধোঁয়াশা রেখে দিলেও তামিম খোলাখুলি জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি। 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। এবং রাজধানী সহ সারা দেশে তীব্র শীতে কাঁপছে মানুষ। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।